তো দ্বিতীয় পার্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে রিভাইজ সাবমিশনের ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে অল কমেন্টস অফ দ্য রিভিউয়ার্স আমাদের রিবিউট করতে হবে। ঝগড়াঝাটি না, খুবই স্মার্টলি লজিক্যালি ডিসএগ্রি করলেও বলতে হবে যে তুমি যে কথাটা যে কারণে রিজেক্ট করছো অথবা যে কারণে তুমি বলছো যে এটা ঠিক না, সেটা আমি মানে এগ্রি করছি না। তো এই হচ্ছে পয়েন্ট। তো এটাকে রিবিউটাল বলে। একটা পেপার যখন সাবমিট করা, সাধারণত তোমরা আইট্রিপল ছোট ছোট কনফারেন্সের ক্ষেত্রে এই রিভিউটালের ব্যাপার স্যাপার নাই, তোমাদেরকে বলে যে রিভিউ করে মানে রিভিউ কমেন্ট গুলো অ্যাড্রেস করে জমা দাও। তো যেটা হয় যে মোস্ট অফ দ্য কেসেস মানে ছোট ছোট কনফারেন্স গুলো জাস্ট জমা দিলে ওরা অ্যাকসেপ্ট করে ফেলে, এবং আমি প্রচুর দেখেছি যে রিভিউয়াররা যে কমেন্টস গুলো দিয়েছিল তার একটাও চেঞ্জ করে নাই, এরকমও আছে। কিন্তু ফার্দার দেখে নাই, তাহলে ওগুলা বুঝবাই যে ওগুলা পচা কনফারেন্স, মানে মানে হাই স্ট্যান্ড গুড স্ট্যান্ডার্ড না। এই হচ্ছে বিষয়। তো আহ, যেমন যাকগে, তো এখন এই জন্য মেক শিওর যে অল অথার্স অ্যাপ্রুভাল আছে কিনা, এবং প্রফেসর ডক্টর স্টুডেন্ট এগুলো লেখা যাবে না। অ্যাফিলিয়েশন বলতে বোঝায় নেম অফ দ্য ডিপার্টমেন্ট, ছোট করে অ্যাড্রেস, অথবা ইউনিভার্সিটির নাম বা ইনস্টিটিউটের নাম। এবং করেসপন্ডিং অথার একটা টার্ম আছে, সেটা হতে পারে অনেকেই জানে না। করেসপন্ডিং অথার বলতে বোঝায় যে এই পেপারটার সাথে যোগাযোগ করে, আসলে মূল অথার যে অনেক বেশিরভাগ ক্ষেত্রে ফার্স্ট অথার করেসপন্ডিং অথার হয় অথবা সুপারভাইজার করেসপন্ডিং অথার হয়, এবং সে অল কমিউনিকেশনের জন্য রেসপন্সিবল থাকে। তা তোমরা যখন মানে যাকে করেসপন্ডিং অথার দিবা, বানাবা আলোচনা করে, অথবা এটা ফার্স্ট অথার হতে পারে, সুপারভাইজার হতে পারে, অথবা যদি অন্য কেউ, কিন্তু ইমেইল অ্যাড্রেস যার থাকবে সে যাতে প্রপারলি ডিল করে। আদারওয়াইজ দেখা গেল যে করেসপন্ডিং অথার কোনো কারণে ঢিলা, এবং পেপার আসলো রিভিউ হয়ে, এবং সে ডিউ টাইমে রিপ্লাই দিচ্ছে না, অন্য কেউ জানতেছেও না, কারণ অনেক সময় রিপ্লাইটা শুধুমাত্র করেসপন্ডিং অথারকে দেয়া হয়, অন্যদেরকে দেয়া হয় না। সো এই পয়েন্টটা ইম্পর্টেন্ট। এবং এখানে দেখো যে মিস্টার, প্রফেসর, ডক্টর এগুলো লেখা আছে, এগুলো লেখা যাবে না, এটা তো বোঝাই যাচ্ছে। ঠিক আছে? তো এটা হচ্ছে পয়েন্ট। রিভিশনের ক্ষেত্রে মেক শিওর করতে হবে যে রেফারেন্সেস যেগুলো তুমি দিয়েছো সবগুলোই পেপারে সাইট করা হয়েছে কিনা, এবং কোনো রেফারেন্সে স্টাইল মিক্স আপ করা যাবে না। টপ জার্নাল বা কনফারেন্স থেকে রেফারেন্স নিতে হবে। ওয়েব লিঙ্ক নিলে অ্যাক্সেস ডেট, পারলে একটা টাইটেল দিতে হবে। এবং রিমেম্বার দ্যাট ইফ ইউর পেপার ইজ ওয়েল রিড, অনেকেই এটা পড়বে এবং বেনিফিটেড হবে। তো এই জন্য মেক শিওর করতে হবে তোমার পেপারে যাতে কন্ট্রিবিউশনটা ক্রিস্টাল ক্লিয়ার থাকে। ঠিক আছে? এবং নো নিড টু রাইট রং ওয়ার্ডস অর কমেন্টস ইন দ্য পেপার। চাপাবাজি করার তো প্রশ্নই নাই। তবে এই জায়গায় বলি, ধরে নাও যেটা রেকর্ডেড মানে না, পেপারে আমি দেখেছি এবং অনেক সময় প্রেজেন্টেশনে দেখছি গ্লোবালি, আমি মানে উম, স- অনেক কনফারেন্সে অ্যাটেন্ড করি বা করেছি, আমি দেখেছি যে চাপাবাজি করে আসলে। ঠিক আছে? অনেক ছোট কাজ কিন্তু ভাব নিয়ে এমন ভাবে বলে বা লিখে। তো এই লেখার স্টাইল যদি তুমি করতে পারো, সেটা মানে মিথ্যাচার না করেও চাপাবাজি করা যায় আর কি। সেটা সব দেশেই আছে, আমাদের দেশে তো অভাব নাই, সেটা জানোই। কিন্তু লেখার ক্ষেত্রে চাপাবাজি করার ক্ষমতা আমাদের খুব বেশি নাই মনে হয়। ঠিক আছে? পেপার স্মার্টলি আমরা অনেকেই লিখতে পারি না, আমি তো পারি না। তো রিভিউ, রিভিউটাল বা ডিবেট আর গোয়িং টু দ্য রিভার্স, ডু ইট প্রফেশনালি, লজিক্যালি করতে হবে। স্ট্রং রেফারেন্স থাকতে পারে। তুমি তুমি যদি রিভিউয়ারের এগেনস্টে কথা বলো, রিভিউয়ার বলল যে এই অ্যাপ্রোচটা ভুল, আর তুমি বলতেছো যে নো, এইভাবে নয়, বলো যে তোমার ভিউটা আমরা জানলাম, অনেক ধন্যবাদ। টকশোর মতো ঝগড়াঝাটি করা যাবে না, জামাই বউয়ের মতো ঘরে ঝগড়াঝাটি করা যাবে না, বলতে হবে খুবই রোমান্টিক ওয়েতে, হাউএভার আমরা মনে করি ডিফারেন্টলি, কারণ হচ্ছে এটা এটা এটা, এবং এই রেফারেন্সে ওরা এরকম পেয়েছে, এই রেফারেন্সে এরকম পেয়েছে। ফর এক্সাম্পল, তুমি একটা পেপার সাবমিট করলা, সেখানে তুমি 3টা ছোট ছোট ডাটা সেট দিলা, রিভিউয়ার বললো যে তুমি পিচ্চি ডাটা সেট ব্যবহার করছো, এই পেপার বাদ। এটা তো বলতেই পারে রিভিউয়ার, কারণ এর চেয়ে বড় বড় আছে। তখন তুমি কি করবা? তখন যেটা করবে সেটা হলো যে তুমি দেখাবা যে এই একই জার্নালে বা এই একই কনফারেন্সে বা সিমিলার কাইন্ড অফ জার্নাল বা কনফারেন্সে এই ছোট ছোট ডাটা সেট গুলো নিয়ে গত বছর এই বছর 5টা 10টা পেপার পাবলিশ হয়েছে। সুতরাং তুমি যে কথাটা বলতেছো যে এই ছোট ডাটা সেট বাদ হয়ে গেছে, সেটা সত্য না। 2, এখন অনেক জায়গায় দেখবা বলে যে ক্লাসিক্যাল মেশিন লার্নিং তুমি ব্যবহার করেছো, ধরো সাপোর্ট ভেক্টর মেশিন, র্যান্ডম ফরেস্ট বা এগুলো ব্যবহার করছো, ডিপ লার্নিং ব্যবহার করো নাই, বইলেই দিল পেপার বাদ দিয়ে।
গতবারে আমার একটা পেপার বাদ গেছে এইভাবে। ঠিক আছে? কিন্তু ওখানে রিভিউটার স্কোপ ছিল না। আ আ আর রিজেক্ট করে দিলে রিবিউট করা একটু ডিফিকাল্ট। সাধারণত মেজর রিভিশন হলে তখন তুমি রিবিউট করতে পারো স্ট্রংলি। কিন্তু আমরা পরবর্তীতে যখন কোথাও সাবমিট করলাম এবং এটা মানে অনেক ভালো জায়গায় পাবলিশ হয়েছে। আলহামদুলিল্লাহ। তো কারণ আমরা এর মধ্যে প্রচুর কাজ করেছি, ইমপ্রুভ করেছি ওই কমেন্ট গুলোর উপর খেয়াল করে। কি করলাম? আমরা দেখালাম যে there are still lots of works in this domain যেখানে ছোট ডাটা সেট ভ্যালিড, যেখানে মেশিন লার্নিং, ডিপ লার্নিং ব্যবহার না করেও চলে, বা যেখানে হ্যান্ডক্রাফটেড ফিচার্স অর্থাৎ নিজেরা ধরো যে বুঝে ফিচার বানিয়ে মানে কাজ করা, সেটার এখনো ডিমান্ড আছে। সুতরাং কোন জায়গায় ডিমান্ড আছে, কোন জায়গায় ডিমান্ড নাই, সেগুলো আমরা পরিষ্কার লিখলাম যে ইমেজ অথবা কম্পিউটার ভিশনের বড় ডাটা সেটের ক্ষেত্রে ডিপ লার্নিং যেরকম মানে কনফার্ম হয়ে গেছে ডিপ লার্নিং ছাড়া কাজ করবে না, এখনো অনেক ডোমেইন আছে যেখানে এটার অল্টারনেটিভ হয় বলে আমি 5টা 10টা এক্সাম্পলস দিলাম টপ জায়গার, টপ পেপারে, টপ কনফারেন্সের। এবং লাকিলি আমি ধরো কয়েকটা কনফারেন্সে, বড় কয়েকটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন মানে অর্গানাইজ করেছিলাম, সেখানের পেপারগুলো দেখালাম যে ওখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড যারা হয়েছে কারা ডিপ লার্নিং ব্যবহার করেছিল, কারা নর্মাল ক্লাসিক্যাল মেশিন লার্নিং ব্যবহার করেছে বা হ্যান্ডক্রাফটেড ফিচার ব্যবহার করেছে। সুতরাং এভাবে করে তুমি যখন একটা ভালো জার্নালে রিভিউয়ারের সাথে আর্গু করবে, রিভিউট করবে, ডিবেট করবে, দেন রিভিউয়ার তখন চিন্তা করবে যে ইয়েস, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারি। সুতরাং এটা মাথায় রাখতে হবে, ঝগড়া করার একটা স্ট্যান্ডার্ড নিয়ম আছে। এরপরে পয়েন্ট যেটা, সেটা হলো যে অনেক সময় সাবমিশন করার সময় বিশেষ করে ভালো জার্নালগুলোতে তোমাকে কিছু ফর্ম ফিল আপ করতে হয় অনলাইনে, বা কিছু অ্যাড করতে হয়। একটা হলো কনফার্মেশন অফ অথরশিপ। এখানে করেসপন্ডিং অথরের নাম দিতে হয়, সিগনেচার দিতে হয়, ডেট দিতে হয়। তুমি যেগুলো না দিয়ে সাবমিট করো তোমাকে কিন্তু আবার কান ধরে বলবে যে আবার তুমি এটা সাবমিট করো অথবা এটা এডিট করো। ফলে ইট উইল টেক টাইম। এই জন্য আগে ভাগে এটা করবা। অনেক জায়গা থাকে গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্টস, অপশনাল লেখা থাকলেও এখানে ওই যে টাইটেল এবং অথারের নামগুলো লিখতে হয়। আর গ্রাফিক্যাল অ্যাবস্ট্রাক্ট বলতে বোঝায় যে তুমি একটা ফ্লো চার্ট দিলা, একটা ব্লক ডায়াগ্রাম দিলা বা এই টাইপের দিলা। ঠিক আছে? কিন্তু অনেকে যেটা করে এখানে না বুঝায় অ্যাবস্ট্রাক্ট গুলা বসায় দেয়। ইটস রং। সুতরাং এই জিনিসগুলো খেয়াল না করলে দেখা গেল তুমি সাবমিট করার পরে স্টাফরা 2 সপ্তাহ পরে বলল তোমার এই জিনিসটা নাই। এটা আবার এডিট করো। তাহলে তোমার কিন্তু আসলে কয়েক সপ্তাহ মিসিং হয়ে গেল। অনেক ভালো জার্নালে যেটা থাকে সেটা হচ্ছে রিসার্চ হাইলাইটস, যে 5টা পয়েন্টে, যেমন প্যাটার্ন রিকগনিশন লেটার্স বা এলসিভিআর ভালো জার্নালগুলোতে সেখানে বলা থাকে প্রতিটা পয়েন্ট স্পেস সহ 125 ক্যারেক্টার হবে। এখন তুমি যদি একটু কম বেশি লেখো তাহলে আবার দেখা যায় যে ওরা তোমাকে আবার পাঠাবে, কারণ দিস ইজ রিকোয়ার্ড। কারণ ওরা যখন সাবমিট মানে ওয়েবে আপলোড করে তখন এই পয়েন্টগুলো থাকে। দেন হচ্ছে তুমি যখন রিভাইজ সাবমিট করো, তুমি যেখানে পেপারের পরিবর্তন করেছো সেগুলো কালার করে দিতে হবে, যাতে করে রিভিউয়ার দ্বিতীয়বার যখন তোমার পেপারটা তুমি রিভাইজ সাবমিশন করার পর যখন পেপারটা দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার হতে পারে ভালো জার্নালগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, খেয়াল করবে যেটা যেখানে তোমার সহজে অ্যাকসেপ্ট হয়ে যায় সেই জায়গা আসলে ভালো না। যেখানে যত বেশি কড়া, যত বেশি স্ট্রিক্ট, সেইগুলার স্ট্যান্ডার্ড তত ভালো। এটা হলো কমন সেন্স। কপাল যদি ভালো হয় অনেক সময় খুব দ্রুত অ্যাকসেপ্ট হয়ে যেতে পারে। আদারওয়াইজ মানে ২ বার ৩ বার রিজেক্ট হলেও কোনো সমস্যা নাই। তো যতবারই তুমি করবে ততবারই তোমাকে মানে ওই ম্যানুস্ক্রিপ্টটা কালার করে দিতে হবে, যাতে করে রিভিউয়ার দেখে বুঝতে পারে কোথায় তুমি চেঞ্জ করেছো। আবার ওই প্রতিটা রিভিউয়ারের প্রশ্নের এগেইনস্টে তোমাকে আলাদা একটা উত্তর তৈরি করে দিতে হবে। যে উত্তরটাও কিন্তু আবার আলাদা জমা দিতে হবে। সো এরকম থাকে। এগুলো আগে প্রস্তুতি না থাকলে লাস্ট মোমেন্টে মানে যুদ্ধের উপরে চলে। নাও একটা পেপার দেখি যে কিভাবে ত্রুটিগুলো থাকে, একদম রিজেক্ট করবো আরকি। তো খুঁজে বের করব একটা ক্র্যাপ পেপারের যত রকমের প্রবলেম আছে। নাম্বার 1 দেখো টাইটেল। টাইটেলে লেখছে স্মার্ট সলিউশন। এটা টোটালি বাদ যাবে। সলিউশনে লেখা উচিত না। এরপরে দেখো টাইটেলটা কত বড় এবং এম্পারস্যান্ড দিয়েছে, হবে না। ক্যান বি ইউজড ফর দিয়েছে ক্যাপিটাল, মেনি অ্যাপ্লিকেশনস, এই টাইপের ফালতু অ্যাবস্ট্রাক্ট টাইটেল দেখলে পেপার প্রথমেই রিজেক্ট। দ্বিতীয় হচ্ছে যে তোমার এখানে মিস্টার, প্রফেসর, ডক্টর, এমএসসি স্টুডেন্ট, প্রফেসর এগুলো লেখা যাবে না। আবার ২ জন বা ৪ জন অথরের প্রত্যেকেরই অ্যাফিলিয়েশন সেম, ডিপার্টমেন্ট সেম। তাহলে কেন তুমি বারবার লিখবা? এরকম অনেকেই লেখে। তোমাদের ব্র্যাক ইউনিভার্সিটি থেকেও ধরো গত বছর পেপারে আমরা পেয়েছি যে ৪ জন ৫ জন অথর ৫ জনের নিচেই ডিপার্টমেন্ট অফ সিএসই, ব্র্যাক ইউনিভার্সিটি দেখা গেল হাফ পেজ মানে শুধু অথরদের ইনফরমেশনই চলে গেল। সো ডোন্ট ডু দ্যাট।
আর ইমেল অ্যাড্রেস নরমালি তোমার যে ২ বা ১ না লেখলেও চলে। তোমার যদি ৫ জন অথার থাকে তা পরপর ৫ জন হলো। আর প্রত্যেকের যদি সেম ডোমেইন থাকে তাহলে তো তুমি একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সেম ডোমেইনের মধ্যে লিখে দিতে পারো। অ্যাবস্ট্রাক্টের ক্ষেত্রে ইন্ডিস থিসিস লেখা যাবে না, রেফারেন্স লেখা যাবে না, প্রজেক্ট রিপোর্ট লেখা যাবে না, পেপার ওকে, রিসার্চ ওকে, নো রেফারেন্স, সাধারণত টু লার্জ না, সিঙ্গেল প্যারাগ্রাফে যদি না ওই জার্নালের রিকোয়ারমেন্ট থাকে যে মাল্টিপল। টু মেনি কিওয়ার্ডস দেয়া যাবে না, তাহলে বুঝে যাবে যে তুমি পেপারে কাজ জানো না। এবং অনেক ক্ষেত্রে কিওয়ার্ডস বুঝে না। কিওয়ার্ডস বলতে বোঝায় এই পেপারটা সম্পর্কে তোমাকে যদি বলা হয় ৪ টা ওয়ার্ড বলো, তাহলে কোন ৪ টা ওয়ার্ড? যেমন আমি ফেস ডিটেকশন নিয়ে যদি কাজ করি তাহলে ফেস থাকবে বা ফেস ডিটেকশন থাকবে, রিকগনিশন যদি হয় রিকগনিশন থাকবে এন্ড সো অন। আর কিওয়ার্ডস গুলোর মাধ্যমে তোমার পেপারস মানে সার্চিং এর ইঞ্জিনেও হয়তো ওরা ব্যবহার করে, এরকম হতে পারে। আমি জানি না ফার্দার ওরা করে কিনা ওদের সিস্টেমে, ওয়েবে। তো দেন হচ্ছে রিলেটেড ওয়ার্ক, যেটা বলেছি যে দ্য পেপার ইজ অর্গানাইজড অ্যাজ ফলোজ লিখতে হয়, দেন রিলেটেড ওয়ার্ক বা ব্যাকগ্রাউন্ড। সেখানে তুমি এই যে এখানে দেখো আন্ডারলাইন বোল্ড করেছে, এইসব ফালতু জিনিস করা যাবে না। এখানে খেয়াল করো, তুমি লিখেছো মোহাম্মদ, রেফারেন্স নাম জাম্প করছে কেন জানি না, 3 প্রপোজ দিয়েছো, আবার এখানে লিখেছো প্রপোজড, আবার এখানে তুমি নামের পরে রেফারেন্স দিয়েছো হুইচ ইজ আইডিয়াল, বাট এখানে তুমি দিয়েছো নামের পরে রেফারেন্স না দিয়ে সবার শেষে দিয়েছো। এখানে আই ব্লিঙ্কের মাঝখানে হাইফেন দেও নাই, এখানে দিয়েছো হাইফেন। তো একই পেপারে তোমার দুই রকমের থাকলে বোঝা যাবে যে তুমি আসলে লেখায় মনোযোগ দেও নাই। বুঝতে পারছো? এই হচ্ছে বিষয়। দেন নো মিক্সড আপ ইন ফন্টস, এটা ল্যাটেকে লেখলে এই সমস্যাটা থাকে না, সুতরাং এটা সমস্যা নাই। ল্যাটেকে সমস্যা নাই। দেন হচ্ছে যে এগুলো, এখানে তুমি কোলন দিয়েছো, এখানেও কোলন দিয়েছো, কিন্তু দেখো এখানে স্পেসিং প্রবলেম, আবার এটা দ্বিতীয় লাইনে চলে গেছে। এখানে তুমি লিখেছো মানে মাত্র ৩ টা ওয়ার্ড, যেটা দিয়ে ছবিটা কি বোঝা যাচ্ছে না। ফলে সাধারণত চেষ্টা করে ফিগারের নিচে একটা ফুল সেন্টেন্স লিখতে, যাতে করে তোমার মানে একজন রিডার সহজে বুঝতে পারে। আরেকটা হচ্ছে যখন আমরা ক্যাপিটাল লিখি তখন অল ক্যাপস থাকলে বানান ভুলটা বোঝা যায় না। দেখো এখানে কিন্তু একটা টাইপো আছে, টাইপো মানে বানান ভুল আর কি, এই যে টি আই ও এনটা নাই, এটা একটা বিষয়। ২ নাম্বার হচ্ছে ছবির মধ্যে লেখা বোঝাই যাচ্ছে না, এত পিচ্ছি। ঠিক আছে? তো এই টাইপের ছবি দেয়া আর না দেয়া একই জিনিস। সুতরাং মেক সিওর করো যে এগুলো যাতে না হয়। আর এইটার অবস্থা তো আরো জঘন্য। ঠিক আছে? এরপর তুমি যখন ইকুয়েশন লিখো, হোয়ার সাধারণত ডব্লিউ টা ছোট হাতের হবে। নাম্বার 2 হচ্ছে আমরা যখন লিখি তখন আবার এই ভেরিয়েবল গুলো টেক্সটে যখন লিখি তখন লিখি হচ্ছে মানে করো টাইমস নিউ রোমান বা ওইটা দিয়ে। নো, দিস আই ইজ নট আই, দিস ইজ দিস সিম্বল। সুতরাং এই সিম্বলটা যেই মানে যেভাবে লিখেছো, অর্থাৎ লেটেকে লিখলে যেই ফরম্যাটে লিখেছো অথবা ইকুয়েশন স্টাইলে ঠিক সেইভাবে লিখতে হবে। আবার এখানে তুমি দিয়েছো হচ্ছে আর, এখানে দিয়েছো ছোট আর, দুইটার মধ্যে পার্থক্য আছে। অ্যান্ড সো অন। মেক শিওর যে তুমি তোমার ট্যাব বা ইনটেন্ডেন্স লেটেকে লিখলে সমস্যা নাই, আদারওয়াইজ স্পেসিং প্রবলেম বা এগুলো থাকে, এগুলো ঠিকঠাক করতে হবে। পেপারের মধ্যে অনেক সময় আমার যেটা হয় সেটা হচ্ছে যে আমরা মানে ফিগার এফ এইভাবে লিখি, অথবা টেবিল লিখি, সবগুলো একটা স্ট্যান্ডার্ড টেমপ্লেটে থাকবে। ইউজুয়ালি শুরু করলে ফুল ফিগার লেখে ফিগার ওয়ান, আর মাঝখানে লিখতে অনেক সময় ফিগ ডট এরকম লেখে। বাট ইফ ইউ লুক এট দ্য টেমপ্লেট, কারণ তুমি তোমার কাজ যাই থাকুক না কেন, অর্থাৎ তুমি যেই খাবারই রান্না করো না কেন, সেটা যদি খুব সুন্দর করে আমাকে পরিবেশনা করো, তাহলে আমি আনন্দ নিয়ে খেতে পারবো বা একটা ইমপ্রেশন তৈরি হবে শুরুতে। কিন্তু খাওয়ার সময় যদি দেখা যায় যে ওখানে কেশ রয়ে গেছে, ঠিক আছে, তাহলে কিন্তু দেখা গেল যে খাবার রুচি প্রথমে চলে যাবে, অথবা তোমার ফিঙ্গারপ্রিন্টের একদম ভালো মতো একটা ছাপ পড়ে আছে, তাহলে বোঝা যাবে যে ইটস নট গুড। দেন হচ্ছে এই ছবিটা দেখো, আমরা অনেক সময় যেটা করি যে টাইনা টুনা বড় করার চেষ্টা করি, মানে চ্যাপ্টা করার চেষ্টা করি, এগুলা করলেই দেখো ফন্ট ছড়িয়ে ছিটিয়ে গেছে, এই টাইপের থাকলে খুবই নিম্নমানের। সুতরাং ছবি হাই কোয়ালিটি হবে, আননেসেসারি ব্যাকগ্রাউন্ড কালার থাকবে না। চেষ্টা করবা উপরে টাইটেল না দিতে, কারণ তুমি তো নিজে তার ব্যাখ্যা করছোই ফিগার ক্যাপশনে। এখানে দেখো এটা দাগের মধ্যে আটকে চলে গেছে, বিনা কারণে তোমার ধরো এখানে বার দিয়েছো, বার না দিলেও চলে। দেন হচ্ছে তুমি 0 থেকে 5, তাহলে তুমি 5 থেকে শুরু করো, তাহলে এগুলো আরেকটু বেটার হবে। হোয়াট এভার। আবার এখানে তুমি যখন দিয়েছো 0.7.5 15, তুমি যদি নাম্বার গ্রাফের মধ্যে দিয়ে থাকো তাহলে সাইডে দেওয়ার কি দরকার? অন দ্য আদার হ্যান্ড ওয়াই এক্সিস মানে কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না।
ওয়াই এক্সিস মানে কি সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তা সাধারণত এক্স এক্সিস কি, ওয়াই এক্সিস কি এখানে দিবা, অথবা ফিগারের মধ্যে হলেও বর্ণনা করবা যে হোয়ার অ্যাক্সিসটা হচ্ছে এরকম, অথবা ভার্টিক্যাল এটা বা ওয়াই এক্সিস হচ্ছে এরকম, এই টাইপের বলা। দেন হচ্ছে ফ্লো চার্ট অনেকে বানায়, কিন্তু যেহেতু আইট্রিপলি বা অন্য পেপার 2 কলামে লেখে, এবং এমএস ওয়ার্ড এর 2 কলাম থেকে 1 কলামের ছবি অনেকেই অ্যাড করতে পারে না ঠিকমতো, পরে এটারে পিটায়া পাটায়া চ্যাপ্টা বানিয়ে এভাবে করে লিখে। ফলে তুমি দেখো এখানে কিন্তু একটা মিসিং লাইন আছে। তার মানে তোমার এটা খুবই বাজে অবস্থা, এবং এসব জায়গায় ভিতরে বানান ভুলও থাকে, এবং ভিজিবিলিটি ক্লিয়ার না। সুতরাং এই জায়গাগুলো পরিষ্কার করতে হবে। দেখো এখানে স্টেপ 1 2 3 4 নট ক্লিয়ার, এবং একটা পরে জাম্প করে যাচ্ছে, এই ছবিটা দেখতেই বুঝছো এটা ভালো টেবিল না। ঠিক আছে? এবং তুমি কিছু বলেছো কিন্তু কোনো ব্যাখ্যা করা নাই, এক্সপ্লেনেশন দিতে হবে। ওয়াই অ্যাক্সিস এখানে বলা নাই, রেঞ্জ বলা নাই, কোনটা কি পারপাস সেটা বলা নাই। ঠিক আছে? তুমি যখন রেজাল্ট বলো, তুমি যদি বলো যে উই মে অলসো, মে বলা যাবে না, মে তো একটা সম্ভাবনা, মে বলতে পারো তুমি ফিউচার ওয়ার্কের পার্সপেক্টিভে অথবা ডিসকাশনের শেষ পার্টে। আরেকটা আমরা দেখি সেটা হলো যে অনেকে লেখে যে, মনে করো ফিউচার ওয়ার্কস লেখছে সেকশন নাম্বার দিচ্ছে, এবং অনেকে তো সেকশন নাম্বার থেকে 8টা 10টা, 4 পেজের পেপারে 8টা 10টা। ইভেন তুমি যদি 20 পেজেরও একটা পেপার লেখো, ইউজুয়ালি তোমার সেকশন নাম্বার থাকবে হচ্ছে 5টা অথবা 6টা, এর মধ্যে সাবসেকশন থাকবে। কিন্তু এটা একটা নম্বর। 2 নম্বর হচ্ছে অনেকে যেটা করে, 1 লাইন 2 লাইন মানে 1 সেন্টেন্স 2 সেন্টেন্স দিয়ে একটা প্যারাগ্রাফ করে। অনেকে একটা সিঙ্গেল প্যারাগ্রাফকে একটা সেকশন নাম্বার দিয়ে দেয়। অল আর এক্সট্রিমলি পুয়ার রাইটিং স্টাইল। ওকে? সুতরাং সেগুলো করবে না। এরপরে হচ্ছে যে তোমার ওই যে সুপারভাইজারকে থ্যাঙ্কস জানানোর প্রয়োজন নাই, কারণ সে কো অথার। এরপরে হচ্ছে যে আমি আমার মাকে ভালোবাসি, গডকে ভালোবাসি, এগুলো না লেখাই ভালো, তুমি ভালোবাসা তোমার মধ্যে রাখো। ঠিক আছে? এই হচ্ছে বিষয়। দেন হচ্ছে রেফারেন্স স্টাইল। তুমি যদি লেটেকে লেখো এগুলো ঝামেলা কমে, আদারওয়াইজ ডিফিকাল্ট। অনেক সময় যেটা হয় যে অথার থাকে 20 জন, 10 জন। ওই ক্ষেত্রে তুমি কি করবা? তার টেমপ্লেটে সাধারণত বলা থাকে যদি 5 জনের বেশি থাকে তাহলে তুমি 5 জনের নাম দিবা, দেন এটল দিবা। এখানে ইন্টারন্যাশনাল জার্নাল ফুল লিখেছো, এখানে ইন্ট ডট জে ডট লিখেছো। এখানে 99.5 এইভাবে লিখেছো যে ভলিউম নাম্বার 99, সেকশন নাম্বার বা নাম্বার হচ্ছে 5, এখানে আবার তুমি লিখেছো আরেকভাবে। এখানে ইয়ার দিয়েছো শেষে, এখানে ইয়ার দিয়েছো এই জায়গায়। এখানে তুমি দিয়েছো পিপি ডাবল মানে ক্যাপিটাল, আর এই জায়গায় দিয়েছো ছোট হাতের। এই টাইপের যদি মিশ্রণ থাকে তাহলে বোঝা যাবে যে তোমার রাইটিং স্টাইল ভালো না। উইকিপিডিয়া অথবা গুগল এই টাইপের রেফারেন্স দিলেই বুঝে নেবে যে এটা খুব খারাপ অবস্থা। আপ্রাণ চেষ্টা করবে এইসব ফালতু রেফারেন্স না দিতে, এবং রিসেন্ট না ওল্ড মেক শিওর, টপ না, এবং গুড জার্নাল বা কনফারেন্সে নিতে হবে। না অনেকে প্রশ্ন করবে মিনিমাম রেফারেন্স সংখ্যা কোনটা। যদি তোমার একটা পেপার 4 পেজের হয়, 10টা 15টা গুড এনাফ, এর বেশি প্রয়োজন নাই। কিন্তু যদি 6 7 8 পেজ হয় তাহলে তুমি 20টা 25টা 30টা দিতে পারো। জার্নালের ক্ষেত্রে সংখ্যা বেশি আরো দিতে পারো। অ্যানাদার পয়েন্ট হচ্ছে দরকার না লাগলে রেফারেন্স দিবা না। কিন্তু যদি আবার রেফারেন্স খুব কম থাকে, তার মানে কি তোমার রিলেটেড ওয়ার্ক খুব কম, তোমার কাজের ব্যাকগ্রাউন্ড দেয়ার পরিমাণ মানে গ্রাউন্ড দেখাইতে পারো নাই, ফলে পেপার রিজেক্ট হয়ে যাবে। এই জন্য চেষ্টা করবে আইটিপলি টেমপ্লেট 4 পেজ 5 পেজ হলে মিনিমাম 15 18 20টা রেফারেন্স রাখতে। কারণ রিলেটেড ওয়ার্ক লিখলে তো রেফারেন্স দিয়ে লিখতে হবে, তাই না? এবং যখন তুমি সাবমিট করবা, যদি তোমার পেপারটা 3 বছর আগের কাজও হয়, লেখা থাকে, যখন তুমি সাবমিট করবে তখন যাতে তার 2 1 মাস আগেরও যাতে 2 একটা রেফারেন্স বা ওই বছরের রেফারেন্স 2টা 3টা 4টা দাও। এটা না হলে হয় না। কারণ যখন আমরা রিভিউ করি, আমি এখানে লেখা নাই, আরেকটা প্রেজেন্টেশন আমার আছে যে হাউ টু রিভিউ মানে পেপার রিভিউয়ারদের জন্য। ওখানে কিন্তু আমাদের বিভিন্ন রকমের জায়গা থাকে, 8টা 10টা 20টা অনেক সময় পয়েন্ট লেখার জায়গা থাকে। সেই জায়গায় ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা লিখতে হয়। যদি ওই প্রত্যেক মেজরিটি অফ দ্য কেসেস তুমি কম স্কোর পাও বা নেগেটিভ থাকে, তাহলে কিন্তু তোমার পেপারে কাজ ভালো হলেও দেখা গেল লেখনির কারণে বা সবকিছু পর্যাপ্তভাবে সুন্দর করে নাই বলে, যেমন একটা লেখা থাকে পর্যাপ্ত রেফারেন্স কি আছে, আমাদের লিখতে হয় ইয়েস অর নো। রেফারেন্স গুলো কি মানে ভালো না পচা, বলতে হয় পচা অথবা ভালো। রেফারেন্স এরপরে রিলেটেড ওয়ার্ক কি যথেষ্ট গুড নাকি ভালো না খারাপ, এখানেও আমাদের লিখতে হয়। তো এইগুলার যখন সবই নেগেটিভ হয়, কিন্তু তুমি দেখো তোমার কাজ ছোট হতে পারে, তুমি হতে পারে তোমার মেথড দুর্বল হতে পারে, কিন্তু তুমি যদি এই প্রত্যেকটা আদার পয়েন্টস, যে অ্যাবস্ট্রাক্ট ক্লিয়ার কিনা, বানান কোনো ভুল আছে কিনা, এন্ড সো মেনি আদার যা যা বললাম, এগুলো সব যদি সুন্দরভাবে করো, তাহলে রিভিউয়ার কিন্তু ওগুলাতে নাম্বার বা ভালো দিল, আর মেথডে বললো যে পচা, এরপরেও তোমার পেপারটা অ্যাকসেপ্ট হতে পারে।
সার্ভে পেপার, কেউ কেউ আসো যে রিসার্চ করতে ভাল লাগে না, আজাইরা সার্ভে পেপার করব, 10টা পেপার পড়বো, 20টা পেপার পড়বো, এরপর নিজের মতো করে একটা গল্প লিখবো অথবা ওগুলা সামারি করব। অনেকের অ্যাবিলিটিও আছে সেগুলো করার। আবার অনেক সময় রিসার্চের শুরুতে আমাদের কি করতে হয়, ব্যাকগ্রাউন্ড স্টাডি করতে হয়। ওই সময় আমরা প্রচুর পেপার কেউ কেউ পড়ে ফেলি। তো ওগুলা করতে গিয়ে রিসার্চের একটা পর্যায়ে আমরা সার্ভে পেপার লিখি কেউ না কেউ। আমি রিকমেন্ড করি না যে বাচ্চা কাচ্চারা তোমরা সার্ভে পেপার লিখো, কিন্তু যদি কারো মানে খুব ভালো ধী শক্তি থাকে, ক্ষমতা থাকে, ইউ ক্যান ডু দ্যাট উইথ দ্য সুপারভিশন অফ সাম এক্সপার্টস। পচা লোক মানে কয়েকজন মিলে করলা যাদের কারো কোনো এক্সপিরিয়েন্স নাই এই ডোমেইনে, তাহলে সেই সার্ভে পেপার লিখলে সেটা খুবই নিম্নমানের হবে। অন্তত একজন দুইজন ভালো গবেষক থাকা উচিত যারা এটাকে মডিরেট করতে পারবে। এখন উইল ইউ রাইট 4-5 পেজের সার্ভে পেপার? আমার নিজের অনেক আগে একটা কনফারেন্সে পচা সার্ভে পেপার আছে এবং ওইটা অনেক সাইটেশন হয়েছে, কিন্তু কোনো লাভ নাই, ভালো না। তো এখন যেটা সেটা হলো গিয়ে যে আচ্ছা, বাই দ্য ওয়ে, আমি যত কথা বলতেছি এরকম অনেক ভুল আমার নিজের জীবনেই আছে। কিন্তু জীবনে আছে বলেই যে আমার ভবিষ্যতে বাচ্চা-কাচ্চারা তোমরা ভুল করবে সেটা তো আমরা আশা করব না, তাই না? তো এইজন্য আমি সবগুলাই বলছি। ফলে কেউ যদি ভাবো যে স্যার আপনার তো একটা পেপার পড়ছিলাম ওই জায়গায় আপনার বানান ভুল ছিল। ঠিক আছে, ছবির মধ্যে আপনার বানান ভুল ছিল। তাহলে সেটা বলে কেউ গালাগালি আমাকে করার দরকার নাই। কারণ আমি জানি যে I made lots of mistakes. বাট আই হোপ আই ডোন্ট মেক এনি মোর, এবং তোমরা যাতে কেউ এইসব না করো। নাও, সার্ভে পেপার লেখার সময় 10টা 20টা রেফারেন্স দিয়ে সার্ভে পেপার লেখে মানে এটা যদি দেখে কেউ তাহলে হাসতে হাসতে শেষ হবে। কারণ হচ্ছে যে ইউ আর সার্ভিং রিলেটেড এ কনসেন্ট্রেটেড ডোমেইন অফ রিসার্চ। ওখানে লেটেস্ট কাজ অনেক থাকে, 100 150 200 250 হতে পারে, 300 400 রেফারেন্স হতে পারে, বাট দরকার না লাগলে এত করার দরকার নাই। তো পয়েন্ট হচ্ছে যে তোমাকে ওইটা মাথায় রাখতে হবে। নাও, ডোন্ট গেট রিজেক্টেড। রিক্যাপ হচ্ছে গুড রিসার্চ উইথ জেনুইন হার্ড ওয়ার্ক। টাইটেল শর্ট, কনসাইজ, এবং অন্তত 3টা কোর পয়েন্ট থাকবে টাইটেল থেকে, যাতে বোঝা যায় কি নিয়ে কাজ। অথার্স এন্ড অ্যাফিলিয়েশনস প্রপারলি। অ্যাবস্ট্রাক্ট অসম্ভব গুরুত্ব দিয়ে লিখবে, কারণ অ্যাবস্ট্রাক্টটা অনেক সময় আমাদেরকে যখন পেপার রিভিউ করতে পাঠায় অথবা অ্যাসোসিয়েট এডিটর হিসেবে দায়িত্ব দেয় যে তুমি এটাকে ম্যানেজ করো, তখন আমাদেরকে ইমেইলের মধ্যে অটোমেটিক সিস্টেমে অ্যাবস্ট্রাক্ট শুধু দিয়ে দেওয়া হয়। ফুল পেপার আমরা পাই যখন আমরা অ্যাকসেপ্ট করি যে হ্যাঁ আমি এগ্রি করলাম, যে কবুল করলাম যে এই পেপারটা আমি দেখব অথবা এই পেপারটা আমি জাজ করব। সো অ্যাবস্ট্রাক্ট দেখে যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু আমি এটা মানে ফার্দার যাব না, যে একটা ফালতু পেপার পড়ে সময় নষ্ট করবো না। কারণ একজন রিভিউয়ার কিন্তু রিভিউ করে জ্ঞান অর্জন করে, জানার অন্য কাছ থেকে জানেও। ঠিক আছে? সুতরাং রিভিউ করাটা খারাপ না। রিভিউ করাটা কিন্তু আমাদের কেউ আছে রিভিউ করতে বলে, "এই আজারে রিভিউ করব কেন? এই করব না।" কিন্তু সে নিজেই বুঝে না যে তোমার পেপার যখন তুমি আরেক জায়গায় সাবমিট করতেছো, ওইটা তোমার কোন শ্যালক রিভিউ করে? ডেফিনিটলি আরেকজন করতেছে। কারণ রিভিউ করা এবং করানো এবং এই যে জার্নাল বা কনফারেন্স গুলোতে যে আমরা যারা কাজ করি, আমরা কিন্তু প্রত্যেকেই কমিউনিটি ডেভেলপ করার জন্য এই ভলান্টিয়ার কাজগুলো করে থাকি। গ্লোবালি লক্ষ লোক করছে বলে এগুলো আগাচ্ছে। ইয়েস, নাও ইট ইজ কিছু বিজনেস গ্রুপ চলে আসে যারা পয়সা মেকিং করতেছে। কিন্তু দ্যাট ইজ ডিফারেন্ট থিং। এবং ওগুলো না করলেই হয়, ওগুলোকে সহায়তা না করলেই হয়। যেমন আমি এমডিপিআই এর সাধারণত রিভিউ করি না। ঠিক আছে? খুব রেয়ার কেসে খুব কাছাকাছি কাজ হলে, একদমই কাজ মনে হয় যে এটা একটু করলে আমি একটু জ্ঞান অর্জন করব, তখন হয়তো ১ টা ২ টা করেছি। কিন্তু আমি সবসময় যেগুলো পয়সা বানায় তাদেরকে আমি মানে সাধারণত করার চেষ্টা করি না আরকি। এনিওয়ে, অতীতে করে থাকলেও এখন আপ্রাণ চেষ্টা করি না করতে। ইন্ট্রোডাকশনে লাস্ট প্যারাগ্রাফ আউটলাইন এস পার সেকশনস। রিলেটেড ওয়ার্ক, লিটারেচার রিভিউ। যদি পেপার ছোট হয় তাহলে তুমি ২ টা মার্জ করে ফেলবে। প্রপোজড মেথোডোলজি, যদি প্রপোজ না থাকে তাহলে জোর করে প্রপোজ বলার দরকার নাই। তুমি মেথোডোলজি বা অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজিতে পরিষ্কার বলবা যে কার কাজ ব্যবহার করেছো, কেন ব্যবহার করেছো, কিভাবে ব্যবহার করেছো। এক্সপেরিমেন্টাল সেটআপ এন্ড রেজাল্টস, অ্যানালাইসিস, কনক্লুশনস, অ্যাকনলেজমেন্ট সব জায়গায় দরকার নাই, দরকার লাগলে দিবে। সেলফ অ্যাসাইনমেন্ট যেটা, সেটা হলো যে 5টা তোমার পছন্দ মতো তোমার নিজের কাজের 5টা পেপার নাও, একটা টপ, একটা রাবিশ, বাকিগুলো মিডিয়াম। দেন রিড দোজ, বি এ রিভিউয়ার এন্ড রিভিউ। ফাইনালি আমি যেটা বলতে চাই যে রিসার্চের জন্য দেখো, শি ইজ অ্যানাদার নোবেল লরিয়েট। উনি যেটা বলেছেন, আমি নোবেল লরিয়েটের লেকচার শুনি টু গেট মানে ইন্সপিরেশন, যে কাজ করার জন্য। কারণ আমাদের তো কাজ করতে হবে, কাজ না করলে মুখে মুখে দেশপ্রেম বললে তো আর হবে না। আমি আমার দেশের জন্য যদি কাজ করতে চাই, ভালো কিছু করতে চাই, যে যার ডোমেইনে কাজ করবে। তুমি একজন ছাত্র, তুমি একজন গবেষক, তোমার কাজ হবে দেশকে গবেষণাধর্মী একটা দেশে পরিণত করার। তার জন্য রিসার্চ কাজ যত বেশি করব তত বেশি আমার দেশের সুনাম হবে, ডট করে। তো এই জন্য এটা ইম্পর্টেন্ট। তো এই জন্য আমি সাধারণত যখন মন টন খারাপ হয়, আপসেট হই, তখন ভালো ভালো ব্যক্তিদের কথা শুনি। হোয়াট শি সেইড, উনাকে জিজ্ঞেস করা হয়েছে লাস্ট কোয়েশ্চেন, হোয়াট
টু ডু আফটার হার নোবেল প্রাইজ? তুমি নোবেল পুরস্কার পাইছো, এখন তুমি কি করবা? সে বলছে যে অ্যামেজিং থিংস দ্যাট উই ক্যান ইউজ টু মুভ ইনটু দ্য ফিউচার, যেটা এখানে তোমরা যারা আসছো, আই গেস এভরিবডি, দ্য কম্বিনেশন উইথ মেশিন লার্নিং অ্যান্ড এআই ইজ এ ফ্রন্টিয়ার দ্যাট আই এম গোয়িং টু রাইট টু দ্য নেক্সট লেভেল। চিন্তা করে দেখো যে কেমিস্ট্রিতে নোবেল পুরস্কার পেয়েছে, এবং এটা কালার দেখলেই বুঝতে পারো যে জন্ডিস টন্ডিস হলে এই জিনিসপত্র বের হয়। তো মনে করো এইরকম টাইপের একটা জিনিস নিয়ে যে কেমিস্ট্রি কাজ করছে, কেমিস্ট্রিতে তো তুমি মেশিন লার্নিং এআই নর্মালি চিন্তা করি না আমরা, তাই না? তার মানে হচ্ছে যে একজন নোবেল লরিয়েট যদি মেশিন লার্নিং এআই কে এই লেভেলের গুরুত্ব দিয়ে থাকে, তাহলে তোমরা যারা আছো তোমাদের উচিত হবে এক্সট্রিম কমিটমেন্ট দিয়ে কাজ করা, পড়াশোনা করা। নলেজ আপনা আপনি উপর থেকে ঝরে পড়বে না, ঠিক আছে? তো এটা বলে আমি তোমাদেরকে সবাইকে ইনভাইট করি, এবং তোমাদের বন্ধুদের জানাও যে আগামী মাসের এপ্রিলে 30 তারিখ লাস্ট ডেট, এই দুইটা কনফারেন্স একসাথে হবে, বাংলাদেশের জন্ম নেয়া কনফারেন্স, জাপান আমেরিকা হয়ে হয়ে। মান ভালোই আছে মোটামুটি, আমরা আপ্রাণ চেষ্টা করি যে কোয়ালিটি করার। তো তোমরা ওয়েবসাইটে গেলে তোমরা দেখবে, এবং আই রিকোয়েস্ট ইউ অল টু সাবমিট পেপারস, এন্ড দিস ইজ দ্য 10th টাইম, সুতরাং 10ম বার যেহেতু হচ্ছে, খুব ভালোই হবে আশা করি। তো উইথ দ্যাট আমি ধন্যবাদ জানাই আমার দেশকে, এবং এখান থেকে আমার শিক্ষা শুরু। লেটস ওয়ার্ক দ্য হার্ডেস্ট। আমি আশা করি যে তোমরা সবাই আপ্রাণ চেষ্টা করবে, এবং পরিশ্রম করবে, সময় দিবে পড়াশোনায়, নলেজে, জানায়, তাহলেই উপরে উঠতে পারবে। আরো কিছু লেকচার আছে, যাদের কারো যদি মনে হয় তাহলে আমার এই ওয়েবসাইটে ahadvisionlab.com, এরপরে হ্যাশ নোটসে গেলে ওখানে কিছু ইউটিউবের লিংক দেওয়া আছে, তোমরা চাইলে যদি ওই লিংক সাবস্ক্রাইব করো, নাকি ইউটিউবের লিংক না বলে বা আইডি হোয়াট এভার সাবস্ক্রাইব করো, তাহলে ভবিষ্যতে লেকচার দিলেও তোমরা সেটা পাবে আর কি। এই হচ্ছে মোটামুটি কথা। থ্যাংক ইউ সো মাচ। আমার মনে হয় না যে তোমাদের কোনো কোশ্চেন টোশ্চেন তেমন কিছু আছে, বাট ইফ এনি ওয়ান হ্যাজ এনি কোয়েশ্চেন, জাস্ট আনমিউট ইউর সেলফ অ্যান্ড আস্ক ডিরেক্টলি। থ্যাংক ইউ। স্যার, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং আস। সেশনটা অনেক বেশি এনলাইটেনিং ছিল, আর আই হোপ সবাই এখান থেকে অনেক বেশি কিছু শিখতে পেরেছে। আমরা মেবি একটু ওয়েট করতে পারি কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। হ্যাঁ, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বলতে পারো। স্যার, আমার একটা আছে। হ্যাঁ হ্যাঁ, যে বলো। আমি এখন ইউনিভার্সিটিতে পড়ছি, সেকেন্ড ইয়ার। এখন আমার কি পেপার লেখার জন্য যথেষ্ট নলেজ হয়েছে যে আমি কি চেষ্টা করব নাকি নো 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 আরো নো নো নো, অপেক্ষা করব? এক্সেলেন্ট। প্রথমত হচ্ছে যে এই টাইপের গুলাতে অ্যাটেন্ড করবে, সো দ্যাট ইউ ক্যান গেট সাম লার্নিং। ডিফারেন্ট টিচার, ডিফারেন্ট স্পিকার বিভিন্ন ভাবে বলে, সেখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। আমি এখনো বিভিন্ন এই টাইপের লেকচার হলো আমি শুনি, কারণ ওখান থেকে আমি মানে গাইডলাইন পাই, আইডিয়া পাই। তো পয়েন্ট হচ্ছে যে থার্ড ইয়ার পর্যন্ত তোমাদের চিন্তাই করার দরকার নাই যে তোমার রিসার্চ করতে হবে, কারণ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পর্যন্ত আমরা সাধারণত বেসিক কোর্স গুলো পড়ে থাকি। ফোর্থ ইয়ারে উঠলে তুমি রিসার্চ শুরু করো। ইয়েস, ফোর্থ ইয়ারে যেহেতু আমাদের আরো অনেক কঠিন কঠিন কোর্স থাকে, তখন মুশকিল হয় যে ফোর্থ ইয়ারে আমি পড়বো না রিসার্চ করব, ঠিক আছে? কারণ কোর্সের প্রেশার থাকে, আবার রিসার্চের প্রেশার থাকে। এই জন্য আমার ডিপার্টমেন্টে আমি ছাত্রছাত্রী যেটা করি, থার্ড ইয়ারে ওঠার পরে ওদেরকে বলি যে যারা যারা যেই ডোমেনে কাজ করতে চাও সেই ডোমেনের নো হাউ শিখার চেষ্টা করো। কেউ যদি ধরে যে মেশিন লার্নিং নিয়ে কাজ করবে, তাহলে সে পাইথন নিয়ে কাজ করা শুরু করলো, শিখা শুরু করলো, এবং ওই টাইপের জিনিসগুলো হবির মতো করে পড়া শুরু করলো। কারণ সব যেমন ইমেজ প্রসেসিং তো বাংলাদেশে মেজরিটি অফ দ্য ইউনিভার্সিটিতে আন্ডার গ্রাজুয়েটে পড়ায় না, মেশিন লার্নিং তো প্রশ্নই আসে না। কিন্তু আমাদের তো মেজরিটি অফ দ্য স্টুডেন্ট যারা সিএসসি, তারা এইসব নিয়ে কাজ করে। তো ওরা কোত্থেকে করে? ওরা আলাদা পড়ে নেয়, জেনে নেয়। তো ওইটা হবির মতো করে টার্গেট নিয়ে করতে হবে। এবং ফোর্থ ইয়ারে উঠলেই যে তুমি ওই লাইনে কাজ করতে পারবে, সেটাও অনেক সময় সত্য নাও হতে পারে, কারণ সুপারভাইজার পাচ্ছ না, বা যে পাচ্ছ সে ওই লাইনে কাজ করবে না, বা ওই লাইনে তার মানে নলেজ নাই, সে হতে পারে আরেকটা ডোমেনে কাজ করবে। এই স্ট্রাগল গুলো থাকে। জাপানে সাধারণত ফোর্থ ইয়ার মানে হচ্ছে জিরো কোর্স ওয়ার্ক। ফোর্থ ইয়ার মানে হচ্ছে একটা মাস্টার্স বা পিএইচডি স্টুডেন্টস, একটা পোস্টডক, একটা প্রফেসর যেরকম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নয়, 24 আওয়ার 365 দিনই ল্যাবে থাকতে পারে, সেরকম করে একইভাবে থাকে। আমি যেই ডেস্কে বসি, বিং এন অ্যাসোসিয়েট প্রফেসর র্যাঙ্ক, আমার উল্টা দিকে একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, পিছনে আরেকটা অ্যাসোসিয়েট প্রফেসর, আমার আশেপাশে ফোর্থ ইয়ার স্টুডেন্ট, মাস্টার্স ফার্স্ট ইয়ার, মাস্টার সেকেন্ড ইয়ার, পিএইচডি স্টুডেন্ট, এরকম করে বসা। অন্য ল্যাবে আবার আছে যে কারো হয়তো আলাদা রুম আছে, কিন্তু স্টুডেন্ট আলাদা রুম নাই, মানে স্টুডেন্টরা সবাই একসাথেই বসে। তো পয়েন্ট হচ্ছে যে ফোর্থ ইয়ারে ওরা মানে জাস্ট লাইক পিএইচডি স্টুডেন্ট, তারা রিসার্চ করে পুরো 1 বছর।
মাস্টার্স 2 ইয়ার্স ইন জাপান, 2 বছরই ওরা ফুল টাইম রিসার্চ করে, শুধুমাত্র মাঝখানে 1.5 ঘন্টা ক্লাস করতে চায়, টোটাল 10টা বা 12টা কোর্স থাকে এবং মেজরিটি অফ দ্য স্টুডেন্টস ফার্স্ট সেমিস্টারেই 8টা 9টা নিয়ে নেয় আর সেকেন্ড সেমিস্টারে কয়েকটা নিয়ে নেয়, কিন্তু ওরা রিসার্চটাকে এমফাসিস দেয়। আমাদের দেশে যেটা এই কালচারটা নাই, সুতরাং আমাদের পক্ষে ফোর্থ ইয়ারে উঠেই জাম্প করে রিসার্চ করতে পারবে সেই দক্ষতা তৈরি হয় না। তোমার ম্যাথমেটিক্স এর নলেজ কম থাকবে, প্রোগ্রামিং এর নলেজ কম থাকবে, অথবা তুমি ইলেকট্রনিক্স এর রিলেটেড যদি কোনো কাজ করতে চাও বা অপটিক্স নিয়ে কাজ করতে চাও, সেই নলেজটা হতে পারে তুমি অর্জন করতে পারো নাই। এই জন্য তুমি আর্লি স্টেজে চেষ্টা করবে, এটা হলো 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পেপার লেখার চিন্তা দয়া করে কেউ করবা না। পেপার লিখবা হচ্ছে তখনই যখন তোমার মনে করো যে রিসার্চ শেষ হবে। তাহলে তুমি ফোর্থ ইয়ারে উঠে যখন শেষ দিকে যাবা, তখন তোমার যদি পর্যাপ্ত কাজ, আর যদি কেউ এক্সট্রাঅর্ডিনারি কেউ থাকো যে না থার্ড ইয়ার মধ্যে মানে থার্ড ইয়ার শেষের দিকে বা ফোর্থ আর্লি স্টেজে তুমি কিছু কাজ করে ফেলেছো, খুব ভালো কিছু হয়ে গেছে, তাহলে তুমি করো। আদারওয়াইজ করার দরকার নেই। আরেকটা জিনিস মাথায় রাখবা যে আহ, মানে সবকিছু একটা লেভেল আছে। ব্র্যাক ইউনিভার্সিটি কি, নর্থ সাউথ কি, ঢাকা ইউনিভার্সিটি কি, বুয়েট কি, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ নাথিং, তাই তো? আমরা এমআইটি না, হার্ভার্ড না, স্ট্যানফোর্ড না, ওসাকা ইউনিভার্সিটি না, ঠিক আছে, সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি না, কিচ্ছু না। আবার আমাদের চেয়েও তো অনেক পচা পচা ইউনিভার্সিটি সারা পৃথিবীতে আছে। আমেরিকায় তো নর্থ সাউথের চেয়ে অনেক পচা ইউনিভার্সিটি আছে, ঠিক আছে? আমেরিকাতে 5,000-এর মতো ইউনিভার্সিটি, সেখানে প্রথম 700-800 বাদ দিলে বাকিগুলো তো যাচ্ছে তাই। স্পেশালি হাজারের নিচে যেগুলো, সেগুলোর তো প্রশ্নই আসে না, অনেকগুলোতে তো মাস্টার্সই নাই, ঠিক আছে? এবং পড়ার কোয়ালিটি নর্থ সাউথ বা ব্র্যাক অথবা বাংলাদেশে ভালো ভালো প্রাইভেট ইউনিভার্সিটি যেই লেভেল, তার চেয়ে অনেক পচা লেভেল। আমি অস্ট্রেলিয়া ছিলাম, আমি দেখেছি যে ওখানে বিভিন্ন ইউনিভার্সিটিতে বাংলাদেশের ছেলেপেলেরা যে আন্ডার গ্রাজুয়েট করে, কি জঘন্য অবস্থা, ঠিক আছে? ওইরকম ইউনিভার্সিটিও আছে। যে একজন আমাকে বলছে যে স্যার, ভাইয়া যখন লিফটে উঠি তখন জিজ্ঞেস করতে হয় না তুমি কোন দেশ থেকে এসেছো, জিজ্ঞেস করতে হয় তোমার বাড়ি কি নোয়াখালী না কুমিল্লা নাকি মানে মানে সিলেটি। কারণ হচ্ছে যে মনে করো মানে এত বাংলাদেশি ব্যাপারটা এরকম আর কি। তো পয়েন্ট হচ্ছে যে আসলে ওগুলো বিজনেস টাইপের, তো এরকম প্রচুর আছে। তো র্যাঙ্কিং কনফারেন্সেরও আছে, জার্নালেরও আছে। তোমাকে ডিসাইড করতে হবে কোন জায়গায় তুমি করবা। ইয়েস, অনেক সময় এনথুজিয়াজম পাওয়ার জন্য, উৎসাহ পাওয়ার জন্য আমরা ছোট জায়গায় পাবলিশ করি। ছোট জায়গা হচ্ছে সিএসসি ট্রিপলির ক্ষেত্রে মিনিমাম আই ট্রিপলি রিলেটেড কনফারেন্স গুলো, ঠিক আছে? যে এরকম, কিন্তু এরপরও মাথায় রাখতে হবে যে আই ট্রিপলি তো মানে হাজার হাজার কনফারেন্স পার ইয়ার করে, সবগুলো কি একই মানের? অফকোর্স নো। জার্নাল অনেক আছে, হাজার হাজার জার্নাল আছে, কিন্তু সব জার্নাল কি একই মানের? অফকোর্স নট। ইভেন এলসিভিআর এর, ইভেন আই ট্রিপলির, ইভেন মনে করো যে নেচারের সব জার্নালের লেভেল কি সেম? নো। সুতরাং ওইটাও মাথায় রাখতে হবে যে তুমি কোথায় পাবলিশ করতে চাও। হুম, চেষ্টা করবা যদি তোমার কোনো তাড়াহুড়া না থাকে, তাহলে একটু সময় নিয়ে আর একটু ভালো করে লিখে আরো ভালো কাজ করে, যেখানে তোমার আশেপাশে মানুষ করতেছে তার চেয়ে একটু বেটার জায়গায় করতে পারো কিনা, ঠিক আছে? এটা হচ্ছে ব্যাপার। অথবা তুমি একটা ভালো জায়গায় সাবমিট করো যেখানে তুমি ভালো রিভিউ কমেন্ট পাবা, যাতে করে রিজেক্ট হলেও তুমি কিছু শিখতে পারো। তুমি যেখানে সাবমিট করলা, যেমন আজকে তোমাদের আমি টক দিলাম, এই টকে কিন্তু আমি ডট পরিমাণও শিখতে পারি নাই। কারণ কি? কারণ হচ্ছে যে আমি যাই বলবো সব খালি তোমরা শুনবা, আর যে উপস্থাপনা করবে সে শুধুমাত্র মধুর কণ্ঠে আমার প্রশংসা করবে, এছাড়া আর কিচ্ছু নাই। কিন্তু এখানে যদি ধরো আজকে অন্য কেউ থাকতো, আহ, অথবা অন্য টিচাররা থাকতো এবং আমার কথার দ্বিমত করতো, অথবা আমার কথার সাথে এডিশনালি কিছু পয়েন্ট অ্যাড করতো, বা তোমাদেরই কেউ যদি অ্যাড করতে পারতা, তাহলে আমি নতুন কিছু একটা জানতে পারতাম। রিভিউয়ারের কাছ থেকে এটা শেখা যায়। এই জন্য আমি সাধারণত চেষ্টা করতাম, আহ, সবসময় সম্ভব না, আহ, যেখানেই সম্ভব একটু বেটার জায়গায় সাবমিট করতে। ওখান থেকে লাথিগুতা খেলে আমার আরেকটু ওইগুলা পলিশ করে আরেকটু বেটার জায়গায়। এমনও হয় যে আমার পেপারে এমন একটা ভালো জিনিস হয়তো আছে যেটা আমি ধরতে পারি নাই, কিন্তু রিভিউয়ার ওই পেপারটা পড়তে গিয়ে তার কাছে মনে হয়েছে যে এটার এরকম একটা অ্যাঙ্গেল আছে, পরের পেপারে আমি ওই অ্যাঙ্গেলটা অ্যাড করে আমি লিখেছি, দেখা গেছে যে পেপারটা একটা বেটার জায়গায় পাবলিশ হয়ে গেল। বা এই কাজটা একটা সুন্দর অ্যাপ্লিকেশন আছে, কারণ অনেক সময় রিভিউয়ারদেরকে বলা থাকে বিভিন্ন জার্নালে বা ভালো কনফারেন্স গুলোতে যে এই পেপার সম্পর্কে তুমি একটা সামারি করো। রিভিউয়ার পুরা পেপারটা পড়ে 2-3 সেন্টেন্সে পেপারটা কিসের উপরে সেটা নিয়ে একটা সামারি করে, ঠিক আছে? এনিওয়ে, তো এই হচ্ছে বিষয়। সুতরাং তুমি শিখতে থাকো,
ভাই তোমার কাজ শুরু হবে হচ্ছে তুমি যখন থার্ড ইয়ার শেষ করবা ওই সময় থেকে, কিন্তু এর আগে বা ফোর্থ ইয়ারে উঠে এর আগ থেকে প্রস্তুতি নিতে থাকো আর কি। এটার আমার অভিমত আর কি। এই হচ্ছে বিষয়। আবার কেউ বলবে যে আরেক রকম। আহ, উম, সুতরাং সমস্যা নেই, বাট ইউ মাস্ট অ্যাটেন্ড ডিফারেন্ট কনফারেন্সেস, লিস্ট যেগুলো অনলাইনে হয় বা বাংলাদেশে হয়, যাতে করে অন্যের কাছ থেকে তুমি ইন্সপায়ারেশন পাও বা শিখতে পারো। এটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। আর কারো কোনো কোয়েশ্চেন? মনে হয় নাই, মাত্র কয়েকজন। ওকে, স্যার যদি আমার হ্যাঁ প্লিজ। আমার আরেকটা আছে, সেটা হচ্ছে আমি কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করতে চাই, তো আপনি কোনো হেড স্টার্ট অথবা কোনো টিপস যদি থাকে তাহলে দিতে পারেন কোয়ান্টাম প্রথম কম্পিউটিং। টিপস হচ্ছে যে এই সম্পর্কে আমি কিছু জানি না। কোয়ান্টাম কম্পিউটিং আমি শুধু এই দুইটা ওয়ার্ড জানি, এবং আমার পরিচিত বাংলাদেশে এই লাইনে কেউ কাজ করে বলে আমি জানি না। আমাদের ডিপার্টমেন্টে একজন ইয়াং টিচার ছিল, শিহান সাজিদ। তো শিহান চলে গেছে হচ্ছে ওয়াটারলু ইউনিভার্সিটিতে পিএইচডি করলে, এখন মনে হয় ওয়াটারলু বা টরন্টোতে পোস্টডক করে ঢাকা ইউনিভার্সিটি চাকরি ছেড়ে দিয়েছে। সে কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কাজ করে, এটাই আমি জানি, কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি এবং অ্যান্ড সো অন। ওর ওয়াইফ আমাদের ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট, সেও একই গ্রুপে কাজ করেছে, এটাই আমি জানি। আমার ডিপার্টমেন্টে এখন কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কেউ কাজ করে বা বাংলাদেশে কেউ করে এরকম আমার জানা নাই। ফলে এরকম জটিল বিষয়ে আহ, একটা জিনিস খেয়াল করবা যে আসলে রিসার্চ হচ্ছে একটা ট্রেনিং এর মতো। আমরা যারা পিএইচডি করি, পিএইচডি করার পরে অনেক প্রফেসর জিজ্ঞেস করে যে এখন তুমি ইউ গট দ্য লাইসেন্স টু ড্রাইভ ইউর কার। তা মানে লাইসেন্স পাওয়ার আগ পর্যন্ত গাড়ি ড্রাইভ করা যায় না একা একা। এখন লাইসেন্স পাওয়ার পরে আমি গাড়ি ড্রাইভ করতে পারবো, তার মানে এই না যে গাড়ি আমি মানে ঢাকা চিটাগাং হাইওয়েতে বাস চালায় ফেলতে পারবো, ঠিক আছে, অথবা সুমেখার হয়ে যাব। নো, রিসার্চ পিএইচডি করার পরে তখন তাকে বলা হয় যে তুমি এখন লাইসেন্স পেলা টু ডু রিসার্চ। ব্যাপারটা অনেকটা এরকম, অলিখিত লাইসেন্স। তার মানে হচ্ছে তুমি জানো যে কিভাবে একটা প্রবলেম আছে, সেই প্রবলেম খুঁজে বের করা, এটা কিন্তু একটা বড় কাজ। দেন প্রবলেম বের করার পরে প্রবলেমের সলিউশন বের করা, এই স্ট্রাগল গুলো থেকে শেখা, এগুলো হচ্ছে পিএইচডি মাধ্যমে মানুষের ট্রেনিং হয় বা পোস্টডকের মাধ্যমে ট্রেনিং হয়। এই ট্রেনিং এর পরে মানুষ কাজ করে। এবং দেখা যায় যে একটা বড় প্রফেসরও যদি প্রোফাইল তুমি দেখো, 20 বছরে তার কাজের গতি অনেক চেঞ্জ হয়। সবার না হলেও অনেক প্রফেসরই আছে যাতে তুমি যদি 20 বছরে কাজ দেখো, দেখবা যে 20 বছর আগে যে কাজ করেছে বা পিএইচডি করেছে আর এখন যে সে কাজ করে অনেক দূর, অনেক ভিন্ন। কেন এরকম হয়? আসলে ট্রেনিং পাওয়ার পরে নট নেসেসারিলি যে আমি যেই লাইনে কাজ করতেছি সেই লাইনেই আমি কাজ করব, লাইনটা একটু অন্য লাইনে হতে পারে, অন্য লাইনে হতে পারে। ফলে বাংলাদেশে আন্ডার গ্রাজুয়েটে তোমাদের যেটা দরকার, ডোন্ট ওয়ারি অ্যাবাউট কোয়ান্টাম কম্পিউটিং অথবা অন্যান্য ইম্পর্টেন্ট টপিক যেখানে তুমি কাউকে হেল্প পাচ্ছ না, বরঞ্চ তুমি আসলে রিসার্চ বাংলাদেশে কি করি বলা যায় কয়েক ঘন্টা করে পার ডে করে, এরকমও হয় না, পার উইক কয়েক ঘন্টা করে। কারণ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসে ল্যাবে বসে কাজ করার মতো এনভায়রনমেন্টই নাই, রেয়ারেস্ট কিছু ডোমেইন বা এরিয়া ছাড়া। বাসায় থাকলেও কেউ সেই লেভেলে পরিশ্রম করে না, হয়ে ওঠে না। তাহলে ইউ আর ডুইং জাস্ট লাইক এ পার্ট টাইম, মনে করো যে রিসার্চার। ফর হাউ লং? কেউ করে 3 মাস, কেউ করে 6 মাস, কেউ করে 1 বছর। কিন্তু 1 বছর করার মধ্যে সে দুনিয়ার কিছু করে, এর মধ্যে একটু একটু করে রিসার্চ করে, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট। তুমি যদি প্রতিদিন 10 ঘন্টা রিসার্চ ধরো বা 12 ঘন্টা, আসলে রিসার্চ আরো বেশি করে, আমি যদি বলি যে 10 ঘন্টা পার ডে, 7 ডেজ এ উইক, তাহলে 30 দিনে তোমার কত ঘন্টা হওয়া উচিত? 300 ঘন্টা, 1 মাস। তা অনেক স্টুডেন্ট আছে 300 ঘন্টা কাজ না করেই পেপার লিখে ফেলতে চায় অথবা থিসিস কাজ শেষ করে ফেলে, সে কিন্তু অফিসিয়ালি 1 মাস মাত্র কাজ করলো। এটা হচ্ছে একটা পয়েন্ট। সুতরাং তুমি 1 মাসে বা 2 মাসের জেনুইন রিসার্চ টাইমে, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাসে কতটুকু শিখতে পারবা? অলমোস্ট নাথিং। তুমি এই জন্য যে কোনো ডোমেইনে যদি কোনো শিক্ষক তোমাকে হেল্প করার মতো থাকে, জাস্ট ওই লাইনেই তুমি কাজ করো, কোনো সমস্যা নাই। তুমি শিখার চেষ্টা করো যে উনি যেই ভাবে কাজগুলো করাচ্ছেন, শিখাচ্ছেন, মেথোডোলজিটা জানো। এইভাবে তুমি একটা প্রসেস যখন শিখে ফেলবা, পরবর্তীতে মাস্টার্স বা পিএইচডি করতে যখন যাবা, ওইটা খুব বেশি ম্যাটার করে না যে তুমি আগে কোন লাইনে কাজ করেছো, তার জন্য ওই লাইনেই কাজ করতে হবে। কারণ ওরা জানে যে আন্ডার গ্রাজুয়েট মাস্টার্স সারা পৃথিবীতে কি কাজ হয়। কিছু ভালো ভালো ইউনিভার্সিটি ছাড়া বা মিড লেভেল ইউনিভার্সিটি ছাড়া, আর জাপানের মতো কান্ট্রি গুলো ছাড়া, ঠিক আছে, মানে আন্ডার গ্রাজুয়েটে রিসার্চ হয় না বললেই চলে। ফলে বাংলাদেশে তোমরা যারা করছো, কেন করছো? কারণ হচ্ছে তোমরা চাও যে বাইরে যখন যাবা সেই জায়গা যাতে
মনে করো যে একটা ভালো প্রফেসর পাও রিলেটিভলি, বাংলাদেশে থাকলেও যদি কোনো চাকরি বাকরিতে যাওয়া হয় তাহলে যাতে রিসার্চের অভিজ্ঞতাটা তোমার কোনো কাজে লাগে। আমরা আসলে কি হয়, আমাদের তো আসলে স্কুল কলেজ বা ইউনিভার্সিটিগুলোতে আনফরচুনেটলি এই ব্রেনের ইউজটা কম হয় মুখস্থ বিদ্যা ছাড়া, ঠিক আছে? কম হয়। ব্রেইন স্টর্মিংটা কম হয়। এই কালচারটা নাই বলে আমরা যখন রিসার্চের একটা ছোট কাজ করি, আসলে আমি যখন অস্ট্রেলিয়া গিয়েছিলাম প্রত্যেকটা কোর্সে ৩টা ৪টা করে মনে করো যে অ্যাসাইনমেন্ট বা হোমওয়ার্ক বা এগুলো যেগুলো থাকতো সেগুলো আমাদের দেশের এক একটা রিসার্চের সমান। এটা আমার কথা বলছি না। তুমি ভালো যেকোনো ইউনিভার্সিটি পড়াশোনা করলেই তুমি দেখবা যে পুরা থিসিসে তুমি যা করছো একটা কোর্সের একটা অ্যাসাইনমেন্টই হচ্ছে তার চেয়ে অনেক বেশি লোডেড। কারণ হচ্ছে সেভাবেই করানো হয়। তো আমি বলতেছি যে এবং অন্যরা পারে আমরা স্ট্রাগল করি। তো রিসার্চ করে থাকলে তোমার সেটা একটা প্লাস পয়েন্ট হবে। ঠিক আছে? তা এখন তুমি যেই কারণেই করো না কেন, তুমি বাইরে গেলে তুমি যদি কারোর সাথে বলো যে প্রফেসর আমি তোমার ওই লাইনে করবো, সে তখন হয়তো দেখবে যে এরকম, এবং ওর কাছে গেলেও তুমি যে টপিকে গেছো ২ দিন পরে দেখা গেল সে একটা ফান্ড পেলো যেটা ভিন্ন প্রজেক্ট। তোমাকে সেন্সরে গেলা এই আশা করে যে সেন্সরে কাজ করবা, যাওয়ার পরে তোমাকে ধরায় দিল হচ্ছে যে ভিডিও প্রসেসিং করবা ড্রোন থেকে। অনেক দূরের কাজ না, কিন্তু অ্যাটলিস্ট তোমার যে শখ ছিল সেই সে কাজ না। তুমি গেলা যে রোবোটিক্সে কাজ করবা, রোবোটিক্সে হার্ডওয়্যার নিয়ে, সে তোমাকে কি করলো, চোখ বন্ধ করে রোবোটিক্সে যে ডেটা নিচ্ছে ক্যামেরা দিয়া বা চোখ ক্যামেরা, সেই ক্যামেরা ডাটা তার মানে তোমাকে পিওর ইমেজ প্রসেসিং অথবা ভিডিও প্রসেসিং এ ঢুকিয়ে দিল। ঠিক আছে? ফলে কোনো রোবটের আর্ম বাড়ানো বা এই হেলথ কেয়ারে কাজ করবে এই করবে সেগুলো কিচ্ছু হবে না। এগুলা ভুরি ভুরি এক্সাম্পলস আছে। ফলে ডোন্ট ওয়ারি যে তুমি আনলেস ইউ আর জেনুইনলি এক্সট্রাঅর্ডিনারি যে এই টপিকের উপরে তুমি তোমার জীবন দিয়ে দিবা, সেরকম যদি না হয়, হ্যাঁ, তাহলে তুমি যে কোনো লাইনে কাজ করো না কেন, যে কোনো এরিয়াতে শিখো না কেন, এট দ্য এন্ড ইউ উইল ডু বেটার ইন হোয়াট ডোমেইন ইউ গো। তা এটা হচ্ছে আমার একটা অভিমত। এখানে অন্য কেউ দ্বিমত করতে পারে, কোনো সন্দেহ নাই। কিন্তু এটা আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি আরকি। খুব রেয়ার কেসেই পেয়েছি যে আর আমাদের ঢাকা ইউনিভার্সিটি বলি বা বুয়েট বলি বা এইসব যারা কাজ-টাজ করে, তাদের মেজরিটি অফ দ্যা কেসেস তারা যেই লাইনে এখানে কাজ করে, অন্য জায়গায় গিয়ে অন্য, হ্যাঁ, এটা ঠিক যে ধরো কেউ যদি হয়তো ম্যাটেরিয়াল সায়েন্স এ কাজ করেছে, আশা করা যায় যে সে ম্যাটেরিয়াল সায়েন্স এর প্রফেসরের কাছেই গেল অ্যান্ড সামথিং লাইক দ্যাট। কিন্তু সে এখানে যে কাজ করেছে, যে এক্সাক্ট কোর টপিকে কাজ করেছে, তার ধারে কাছেও হয়তো সে করছে না। বুঝতে পেরেছো? এই। আর আমরা কি লাস্ট কোয়েশ্চেন নিব? কেউ কি বলবা? কারো প্রশ্ন থাকলে। জি স্যার, একজন প্রশ্ন করেছিলেন যে হাউ টু পাবলিশ ইন আ রিনাউন্ড রিসার্চ সাইট। রিনাউন্ড রিসার্চ মানে ভালো জার্নাল বা ভালো কনফারেন্সে কাজ পাবলিশ করতে চায়, তা পাবলিশ করার আগে কাজ করতে হবে, ব্যাপারটা এরকম। ঠিক না? বিয়ের দাওয়াত খাওয়াবা, সুতরাং রান্না করতে হবে। রান্না করার জন্য প্রচুর টাকা পয়সা লাগবে, প্রস্তুতি লাগবে। ঠিক আছে? তা রিসার্চের এবং প্রচুর সময় লাগবে। তা রিসার্চের জন্য প্রচুর সময় দিতে হবে। সময় দিলে তখন আশা করা যায় যে ভালো জায়গায় হবে। তবে এটাও মাথায় রাখতে হবে, পরিশ্রম করলেই মানে সবসময় যে ভালো রেজাল্ট আসবে এটা গ্যারান্টিড নয়। যে কারণে কেউ ৩ বছর ৪ বছর পিএইচডি তে দিন নাই রাত নাই অসম্ভব পরিশ্রম করেও একটা পচা পাবলিকেশন করে। কেউ দেখা যায় যে মানে আন্ডার গ্রাজুয়েট বা মাস্টার্স লেভেলে তার চেয়ে ভালো পাবলিকেশন করে। কিন্তু তার মানে এই না যে আন্ডার গ্রাজুয়েটে বা মাস্টার্সে সে খুব ব্রিলিয়ান্ট হয়ে গেছিল আর পিএইচডি তে গিয়ে গরু গাধা হয়ে গেছে। নট লাইক দ্যাট। সুতরাং যেমন আমার সাথে কিছু স্টুডেন্ট আছে যারা কাজ করার সময় অনেক ভালো পাবলিকেশন করেছে, এরা পিএইচডি করতে গেছে, পিএইচডি করবে, তারা দেখা যাচ্ছে যে ওখানে গিয়ে এখন পর্যন্ত ভালো কিছু পাবলিশ করতে পারে নাই। তার মানে কি সে পচা হয়ে গেছে? নো। ওখানে গিয়ে সে আরেকটা ডোমেইনে কাজ করতেছে, ওই ডোমেইনে সে হতে পারে আরেকটা ফোকাস নিয়ে কাজ করতেছে। সো এটা সময় বেশি লাগতে পারে, ইভেন তার ২ বছর ৩ বছর পরেও একটা পাবলিকেশন হতে পারে। এবং অনেকেই আছে পিএইচডি করে এবং তারা মানে পিএইচডির সময় একটা বলার মতো পাবলিকেশন হয় না। এটা সত্য কথা। এটা আমি জানি যেহেতু আমার মানে প্রচুর স্টুডেন্টস অল ওভার দ্য ওয়ার্ল্ড আছে। ওদেরকে যখন পিএইচডি পরে জিজ্ঞেস করি, কনগ্রাচুলেশন জানাই, তখন অনেক সময় জিজ্ঞেস করি তোমার একটা পেপার দাও, কি লাইনে কাজ করেছো দেখি, ইত্যাদি। অনেকেই শেয়ার করতে পারে না। আবার গত পরশুদিন একজন পিএইচডি করলো হোক্কাইডো ইউনিভার্সিটিতে, পাবনারই একজন শিক্ষক। সে তার ২ টা পেপার টপাটপ পাঠিয়ে দিল। যেটা আমার নিজের ডিরেক্ট স্টুডেন্টরা অনেকে পাঠায় না। কারণ কি মানে আমি খোঁজ নেই না, কিন্তু আমি ধরে নেই যে তাদের হয়তো ভালো পাঠানোর মতো কিছু নাই। ঠিক আছে? ভাবে যে লজ্জা যে স্যারকে কি জানাবো, বা বলে যে স্যার আন্ডার রিভিউ আছে, এই আছে, সেই আছে। তা ৪ বছর ৫ বছর ধরে তুমি কি করলা আন্ডার রিভিউ?
আসলে এই প্রশ্ন করা উচিত না, এই জন্য যে এক একটা ডোমেইনে এক একজন প্রফেসর এক একভাবে ডিল করে। কেউ আছে প্রচুর পাবলিকেশন করায়, কেউ আছে খুব কম পাবলিকেশন করায়, কেউ আছে কোনো কারণে তোমার ডোমেইনটা এত কপাল খারাপ পড়লো যে ভালো পাবলিকেশন করার জন্য পর্যাপ্ত রেজাল্ট আসতেছে না, তখন তুমি কি করবা? কিছু তো করার নাই, তুমি তো আর মানে জীবন দিয়ে দিবা না। ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, জীবন অনেক গুরুত্বপূর্ণ। আর রিসার্চে আমরা শুধুমাত্র কিছু একটা প্রসেস শিখি, সেই প্রসেস শিখতে গিয়ে আমরা নিজের জীবন দিতে পারবো না, তাই না? এই হচ্ছে কথা। ফলে একটাই যে কেউ যদি কাজ ভালো জায়গায় করতে চায় অসম্ভব পরিশ্রম করতে হবে, এবং ভালো সুপারভাইজার দরকার, এবং নিয়মিত ব্রেন স্টর্মিং দরকার। এটার জন্য রিসার্চ মেথোডোলজির আমার কিছু স্লাইড আছে, আমার ওয়েবসাইটে গেলে ইউ ক্যান গেট ইট। সো হোপফুলি ওখানে কিছু পয়েন্ট আছে, কারো কাজে লাগতে পারে, ইউ ক্যান হ্যাভ এ লুক। স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল। হুম হুম। স্যার মনে করেন আমার তো ইমেজ ডেটা সেট নিয়ে কাজ করছি, তো ওগুলা তো সব গুগল থেকে যেগুলো পাবলিক ইমেজেস ওগুলা নিয়ে মানে কিছু ইউজ করেছি, তো ওইসব ক্ষেত্রে কি পারমিশন নেওয়া লাগবে? এটা একটা গুড কোয়েশ্চেন। এটা উত্তর কি আমার কাছে আছে? নরমালি যেটা হয় সেটা হচ্ছে যে গুগল থেকে বিভিন্ন রকমের ডাটা নিয়ে ইমেজিং এইসব কাজ প্রচুর হয়। ওরা আহ, আমি দেখি নাই আর কি, যারা নেয়, যেমন ইউটিউব থেকে যারা নেয় বা গুগল থেকে নেয়, তারা মনে হয় না পারমিশনের ব্যাপারটা নেয়। ওরা জাস্ট দিয়ে দেয়, লোকজন ব্যবহার করে, এটাই হতে হয়। বাট আই এম সরি যে এটা আমার উত্তর জানা নাই আর কি। মানে বাট আমি জানি যে অনেকে ব্যবহার করে, কিন্তু কমার্শিয়াল পারপাসে ওই ডাটা সেট ব্যবহার করা যাবে না, দ্যাটস ফর শিওর। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। এনি মোর? ওকে, না থাকলে আমরা এখানে শেষ করি, তাই তো? ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকো। আর এই করোনার মধ্যে তোমরা মানে সাবধান থেকে, অনেকে কিন্তু মারা যাচ্ছে, অসুস্থ হচ্ছে। হয়ে গেলে তখন আর কিছু করার থাকে না। এবং হয়তো তোমার হচ্ছে না, তুমি একটা হালকা কাশিতে আছো, কিন্তু তুমি যখন বাসায় আছো, তোমার মা বাবা বা বাসায় মুরব্বী, সে হতে পারে মানে শেষ হয়ে যাচ্ছে আর কি। ঠিক আছে? আজকে এই কিছুক্ষণ আগেই আমি জানলাম যে কয়েকটা কেসেস, যে একজন মৃত্যু পথযাত্রী আর একজন মরিয়ে গেছে এক রাতের মধ্যে। সন্ধ্যায় ধরা পড়ছে, বয়স্ক লোক, করোনা ধরা পড়ছে, রাতে সকালে ঘুম থেকে আর ওঠে নাই। এবং এর জন্য দায়ী কে? ওই লোক তো ঘরেই ছিল। দায়ী হচ্ছে যে তারা হয়তো তার ছেলে মেয়ে অথবা আত্মীয় স্বজন বা কেউ কক্সবাজার ঘুরতে গেছে। তো আমাদের একটু কেয়ারফুল হতে হবে আর কি। তোমরা সাবধান থাকো এবং সবাই ভালো করে গবেষণা করো। আর কারো যদি স্পেসিফিক কোনো কোয়েরি থাকে রিগার্ডিং রিসার্চ আর পেপার রাইটিং, আমাকে নক করতে পারো মেসেঞ্জারে। আহ, যদি ইনস্ট্যান্ট রিপ্লাই না দেই তাহলে এক সপ্তাহ পর আবার দিবা, তাহলে হয়তো আমি চেষ্টা করব টু হেল্প ফর এ শর্ট পিরিয়ড। থ্যাংক ইউ, সবাই ভালো থাকো। এই বলে আমি কনক্লুড করছি আর কি। ধন্যবাদ।